বিদায় পাকিস্তান এন্ড গাইস আজকে পাকিস্তানকে বিদায় দিয়ে চলে যাচ্ছি বাংলাদেশে চিটাগাং। দাদু বাংলাদেশের কোথায়? কক্সবাজার। তো ওখানে আত্মীয় স্বজন আছে, তো কতদিন পরে যাচ্ছেন দেখা করতে? 40 साल के बाद। 40 বছর? আমার তো 40 সাল হয়েছে। এবার ভাবেন যে 40 বছর পরে যাচ্ছে আত্মীয় স্বজনের সাথে দেখা করতে। 519 স্পিডে শ্রীলঙ্কান এয়ারলাইন্স। খাবার দাবারের পরে চা খাবো, থ্যাংক ইউ সুগার। একটা জিনিস দেখলাম যে শ্রীলঙ্কার যে কেবিন ক্রু ওরা সবাই শাড়ি পরে, এখানকার ট্রেডিশন হয়। নামতেছি দেখুন, এন্ড ওয়েলকাম বাংলাদেশ। সো বিদায় পাকিস্তান এন্ড গাইস আজকে পাকিস্তানকে বিদায় দিয়ে চলে যাচ্ছি বাংলাদেশে এবং পুরো 2 মাস ঘুরলাম আফগানিস্তান পাকিস্তানের বিভিন্ন গ্রাম শহর। আর এই যে দেখেন করাচি, আমরা এখন করাচিতে আছি। এখানকার রাস্তাঘাট বিল্ডিং কত সুন্দর। তো সত্য বলতে ভাই এতদিন একা একা ঘুরছি, পরিবার ছাড়া, আত্মীয় স্বজন ছাড়া, ফ্রেন্ড সার্কেল সবাইকে রেখে, যে একটু বোরিং হয়ে নাই। যে এই দেশটার মানুষের ভালোবাসা, আতিথেয়তা সারা জীবন মিস করব। তবে আরও একটা কথা বলি, আপনারা যেখানেই যান না কেন, বিদেশে যে দেশেই যান না কেন, যখন দেশে যাবেন ওই মুহূর্তর যে শান্তি আর কোথাও পাবেন না। তো দিন শেষে বাংলাদেশ, এটাই হচ্ছে আমাদের পরিচয় ভাই। तुम आएगा ना? हाँ मैं भी बांग्लादेश जाएगा दोनों। आप जाएगा? आपका पासपोर्ट है? नहीं ना, नहीं सब है। बनाएगा तो बनाएगा। बांग्लादेश को कैसा लगता है? हाँ? बांग्लादेश को हाँ? अच्छा लगता है? हाँ? हाँ। जाएगा दोनों जाएगा। ये क्या है? ये क्या है? ये है कि ट्रैफिक वाला गाड़ी वाला समझेगा, हाँ। ये ट्रैफिक पुलिस है। भाई ভাই রে ভাই, এরকম বুদ্ধি নিয়ে ঘুমাই কেমনে? थैंक यू वेरी मच। উনি হচ্ছে জ্যামে আছে, উনি বাঁশি হুইসেল দিচ্ছে, সবাই ওনাকে সাইড দিচ্ছে। ভাই রে ভাই, টেকনিক। যাই হোক, আমরা যাই এবং এখন সরাসরি যাইতে হবে, যেটা হচ্ছে করাচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এবং ওইখান থেকে শ্রীলঙ্কায় যাওয়া লাগবে, শ্রীলঙ্কায় থেকে আবার আমাদের বাংলাদেশে। ফাইনালি আমরা এখন জিন্না ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্রবেশ করতেছি ভাই। এই যে দেখুন, এই পাশে হচ্ছে মসজিদ আছে একটা দারুণ। এছাড়া এটা হচ্ছে সেকেন্ড, মানে আমরা একদম উপরে এসে পৌঁছালাম এখন। তো এই পাশে ডোমেস্টিক ফ্লাইট আছে, ওই পাশে ইন্টারন্যাশনাল। তো দেখুন শুধু এটা, ওয়াও, সামনে থেকে কি সুন্দর ভিউ। তো এর আগে এসেছিলাম হচ্ছে দুবাই, দুবাই থেকে পাকিস্তান, বাট যাওয়ার সময় যেতে হচ্ছে অন্য রুটে। তো টোটাল 6 ঘন্টা আমাদের জার্নি। দেখ আপনাদের টোটাল বিষয়টা দেখাবো যে এখানে কেমন কি হয়, চেক-ইন থেকে শুরু করে বোর্ডিং পাস বা আমাদের কি কি প্রশ্ন করে, যে এতদিন পাকিস্তানে ঘুরলাম, তো সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। थैंक यू वेरी मच। ওকে, বাই বাই বাই। बाय। এখন ইন্টারন্যাশনাল ডিপাসার, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডিপাসার। তো এইখান থেকে আমাদেরকে যাইতে হবে। তবে আমরা হচ্ছে 3 ঘন্টা আগে চলে আসলাম। সরি, কারণ আপনাকে 3 ঘন্টায় আগে আসতে হবে ইন্টারন্যাশনালে। তবে এটা হচ্ছে মজার একটা ব্যাপার বলি, আমাকে যাইতে হবে প্রথমে শ্রীলঙ্কায়, মানে কলম্বো, এরপর ওইখান থেকে আবার ব্যাক করতে হবে বাংলাদেশে, মানে একদম সেই সমুদ্রের উপর দিয়ে যাইতে হবে, ইন্ডিয়ার উপর দিয়ে কোনোভাবেই মানে এখানকার ফ্লাইটগুলো ওড়ে না আর কি। ওকে, তো এটা হচ্ছে আমাদের লাইন। এই যে এটা দেখছেন বিশাল বড় একটা লাইন, এবং এখানে আমাদের এখন ওয়েট করতে হবে। এরপরে ভিতরে চেকিং, তারপরে বোর্ডিং পাস, তারপরে হচ্ছে শ্রীলঙ্কার জন্য রওনা হব শ্রীলঙ্কান এয়ারলাইন্স। আমরা আফগানিস্তান পাকিস্তান ভ্রমণের পরে অবশেষে চলে যাচ্ছি জন্মভূমি বাংলাদেশে। ভ্রমণ শেষে পরিচিত মানুষদের রেখে চলে যাওয়াটা বেশ কষ্টদায়ক। যার পথেই মনে পড়ছিল সবার কথা, কত শত মানুষের স্মৃতি জড়িয়ে আছে আমাদের পুরো ভ্রমণে। মনে পড়ছিল 30 লক্ষ বাঙালি ভাই বোনদের কথা। হয়তো আর কখনোই তাদের সাথে দেখা সাক্ষাৎ হবে না, থেকে যাবে শুধুই স্মৃতি। যাই হোক, করাচি সদর থেকে 2000 রুপিতে ট্যাক্সি ভাড়া করে রওনা হলাম করাচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমাদের ফ্লাইট বিকেল 5:50 প্রথমে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো, এরপর 9 থেকে 10 ঘন্টা ট্রানজিট হয়ে বাংলাদেশ। এরপরে আমরা চলে আসি মোহাম্মদ আলী জিন্না ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, সেখানে চেকিং করি। তবে এখানে চেকিং করাকে প্রচন্ড গুরুত্ব দেওয়া হয়, এমনকি আমার ল্যাপটপ ক্যামেরাও তারা বারবার চেক করছিল। যাই হোক, ইমিগ্রেশন সম্পূর্ণ করে চলে যায় ওয়েটিং রুমে। সেখানেই আমাদের এখন 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করতে হবে ফ্লাইটের উদ্দেশ্যে।
অবশেষে আমাদের সব কিছু কমপ্লিট এবং এখান থেকেই দেখা যায় আপনার হচ্ছে যে জিন্না এয়ারপোর্ট, দেখুন কি সুন্দর। সব কিছু কমপ্লিট করলাম, তবে কিছু প্রবলেম হয়েছে। প্রথমে আমি যখন প্রবেশ করি, চেক ইন করে, তখন হচ্ছে আমার ল্যাপটপটাকে ইস্যু করে এবং বলে যে ল্যাপটপের ব্যাটারি খুলতে হবে। এরপর আমি ল্যাপটপ অন করে দেখাই। অনেক সময় এরকম হয় যে অনেকে ব্যাটারি খুলে ব্যাটারির ওখানে হয়তো কিছু নিয়ে যায়। এরপর ওখানে ইস্যু হওয়ার পরে বোর্ডিং পাসে ইস্যু হয়েছে একটা। ওখানে হচ্ছে আমার বাংলাদেশ থেকে যখন আমি আসি, আমি হচ্ছে ভিসা যখন আবেদন করি এর 2 মাস পরে আমি আসছি। তো আমি হচ্ছে অলমোস্ট 3 মাস হচ্ছে পাকিস্তানে স্টে করছি। তো আমার ভিসার ভ্যালিড ডেটটা কিন্তু অনেক আগে। কিন্তু পাকিস্তানের নিয়ম হচ্ছে আপনি যখন পাকিস্তানে এন্ট্রি করবেন এর পরে থেকে 90 দিন স্টার্ট হয়। এরপরে বড় অফিসার এসে সংশোধন করলো। তো অবশেষে আমাদের চেকিং, ইমিগ্রেশন, বোর্ডিং পাস কমপ্লিট এবং আমাদের 2টা বোর্ডিং পাস দিয়েছে, কারণ এখান থেকে ডিরেক্ট কোনো ফ্লাইট নাই। মানে পাকিস্তান থেকে যে বাংলাদেশে যাব, প্রথমে যাইতে হবে আমাদের কলম্বো, মানে শ্রীলঙ্কায়, যেহেতু এটা হচ্ছে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের টিকিট। তো এরপরে ওখানে আমাদের 9 ঘন্টা ট্রানজিট, তারপরে ওখান থেকে কালকে সকালে আমাদের আবার ফ্লাইট হচ্ছে ঢাকায়। পাকিস্তানে আপনি যেদিন ঢুকবেন, ইমিগ্রেশন করবেন, ওই দিন থেকে স্টার্ট হয় 90 দিন, মানে 3 মাস। তো আমরা যদি ভিসা আগে করি এবং তারপরে হচ্ছে 2 মাস পরে আসি, তাও কিন্তু কোনো প্রবলেম নেই। আপনি যেদিন ইমিগ্রেশন করবেন ওই দিন থেকে 3 মাস স্টার্ট হবে। সো এরপরে বোর্ডিং পাস যারা ছিল তাদের বললো যে এটা কোনো ইস্যু না। বড় অফিসার এসে তখন আমি একটু বাঁচলাম যে আল্লাহ কি হয় না, আমাকে আবার ব্যাক করে দেয় দা, এরপরে কি হবে না হবে, আবার ফ্লাইটের টিকিট ক্যান্সেল, এরকম একটা ব্যাপার সিচুয়েশনে পড়েছি। এরপর হচ্ছে আমাদের ব্যাগকে খোলা হয়। আমি বলি আমি বাংলাদেশের, তো আমাকে একটা আর্মি আমাকে বলে যে ওই রুমে যাও। তো একটা গ্লাসের রুমে যাই, ওখানে আমার ব্যাগ খোলা হয়, ল্যাপটপ থেকে শুরু করে ক্যামেরা স্ক্যান করা হয় আলাদাভাবে, এরপরে সব কিছু খুলে খুলে চেক করা হয়। তো এইটাই জাস্ট, আপনি যখন যাবেন তখন আপনাকে একটু বেশি করে চেক করবে। আর যারা হচ্ছে পাকিস্তানে আসবেন তাদের ক্ষেত্রেও একটু কথা বলি। অনেকে আছে এরকম পাকিস্তানে এসে অন্য দেশে যাওয়ার চেষ্টা করে, যার কারণে কিন্তু এখন সেই রকম একটা মানে সিকিউরিটি এখানে অনেককে ব্যাক করে দেয় যাদের সন্দেহ হয়। তবে আমরা যেহেতু ট্রাভেল ব্লগার, আমাদের তো ওই ধরনের কোনো দোষও খুঁজে পাই না। তবে অনেকেই আছে বাংলাদেশ থেকে পাকিস্তানে আসে, এরপর আফগানিস্তান, ইরান হয়ে তারপরে গ্রিস, ইটালিতে এরকম যাওয়ার প্ল্যান করে। বাট ওইটা কিন্তু অনেক প্রবলেম, এখানে ওইভাবে পারবেন না, আপনাদের কিন্তু ব্যাক করে দিবে। যাই হোক, আমরা ওয়েট করি। আমাদের 6টার সময় ফ্লাইট এখান থেকে কলম্বো, মানে শ্রীলঙ্কা, সেইখান থেকে আবার ঢাকা। এর আগে যখন আসছিলাম তখন দুবাই হয়ে আসছিলাম, বাট যাওয়ার সময় আমাদের আলাদা এয়ারলাইন্সে যাইতে হচ্ছে। ওকে, আমরা ওয়েট করি এরপরে ইনশাল্লাহ। তবে আরও একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে আমাকে কলম্বোতে 9 ঘন্টা ট্রানজিট করতে হবে, মানে 9 ঘন্টা এখানে থাকতে হবে। তো কালকে হয়তো পৌঁছাবো ইনশাল্লাহ ঢাকায়। আসলে আমরা হচ্ছে এখন ওয়েট করতেছি, আর এখানেই দেখতেছি যে আমাদের বাংলাদেশের মানে বাঙালি ভাইরা যারা বাংলা ভাষায় কথা বলে, ভাই এই জিনিসটা আমার সেই লাগছে যে পাকিস্তানে এসে যখন বাংলা ভাষা শুনি, যে নিজের দেশের ভাষা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। বাংলাদেশের কোথায়? ভালো, চিটাগাং। চিটাগাং। দাদু বাংলাদেশের কোথায়? কক্সবাজার। তো ওখানে আত্মীয় স্বজন আছে? তো কতদিন পরে যাচ্ছেন দেখা করতে? 40 साल के बाद। 40 বছর? আমার তো 45 সাল হয়েছে, 45-46 সাল। আর আপনি? 10 বছর। ভাই একবার ভাবেন যে 40 বছর পরে যাচ্ছে আত্মীয় স্বজনের সাথে দেখা করতে, তো কেমন লাগতেছে? কেমন লাগবে? আর সেই সাথে আমার সাথে দেখা হয়ে গেল। ভালো লাগে। কথা বলছিলাম আপনারা যখন বলছেন, তো আপনাকে দেখে মেরা দিল ইতনা সেই জন্য আমি আপনাকে বলছি। তো দিল বহুত খুশ হচ্ছে, মানে এত বছর পরে। যাক আমরা অনেক ভাই ব্রাদার আছে, আমরা অনেক ভালোবাসি যারা পাকিস্তানে আছে, বাঙালি ভাইরা, আমরা খুব মিস করি। এবং যাবেন, এখন তো ফ্লাইট চালু হয়ে গেছে, তো আত্মীয় স্বজনরা জানে যে যাচ্ছেন, ওরা তো খুব খুশি। যাক, তবে আমাকে অনেক, আপনি যাবেন কি? আর আমার তো বাড়ি বাংলাদেশেই। আপনার জাতীয় হ্যাঁ, আজকে এই যে শ্রীলঙ্কা হয়ে ঢাকা। আচ্ছা, তাহলে তো একসাথেই যাওয়া হবে। তবে অনেক মানুষ আমাকে কমেন্ট করেন যে ফিজ ভাই, আমাদের অনেক আত্মীয় স্বজন আছে পাকিস্তানে যারা ওই সময় গেছে, ওদের সাথে যোগাযোগ দেয়। আসলে এরকম অনেক 30 থেকে 40 লাখ বাঙালি বসবাস করে এই পাকিস্তানে। তো যদি কখনো আসেন তাহলে দেখবেন যে এই বাঙালি পাড়া করাচিতে তারা বাংলায় কথা বলে, আজও সেই বাংলা ভাষা তাদের ভিতরে আছে। আমরা হচ্ছে সব কমপ্লিট করে এখন যাচ্ছি। আর এই যে এখানে আমার আরো একটা বাংলাদেশি মামার সাথে দেখা হয়ে গেল। আমার ভিডিও দেখায়? ওয়াও, পাঞ্জাবে গেছিলেন না? তো এই যে দেখেন এখানে কিন্তু সব দাঁড়ায় আছে, ওইটা হচ্ছে পাকিস্তানি। ওকে মাইস। তো যাই হোক, আমরা হচ্ছে এখন যাচ্ছি, এই যে উঠবো, দেখেন
ভাই পাকিস্তানকে বিদায় জানিয়ে দিলাম এবং কখনো আবার যদি সময় হয় আসবো পাকিস্তানে। উঠতেছি। আসসালামু আলাইকুম। এই যে দেখেন আমাদের যেই ফ্লাইট, এটা হচ্ছে বিজনেস ক্লাস। আসসালামু আলাইকুম। ওকে ওকে। তো আমার হচ্ছে সিট নাম্বার হচ্ছে 10A, এটা হচ্ছে বিজনেস, আমাদেরটা হচ্ছে ইকোনমি 3/3। এটা হচ্ছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স এবং বিশাল বড় ভাই, আর অনেক বাংলাদেশি আছে এটাতে। এই যে দেখেন আমার আরেক বাংলাদেশি মামা। বাংলাদেশি মামা, আমরা কক্সবাজার লোক ভাই, কক্সবাজার। কত বছর যাওয়া হচ্ছে? 10 বছর পরে যাইতাছি। ওয়াও, আপনার বাসায় যাবো। আমি আচ্ছা, এই চলে আসলাম এবং একদম আমার উইন্ডো সিটটা হচ্ছে একদম ইমার্জেন্সি ওপেনিং, মানে গেটের পাশে। তো আমাকে সেখানকার হোস্ট বলতেছে যে যখন কোনো ইমার্জেন্সির প্রয়োজন হবে এটা টানলেই খুলে যাবে। তো এটা শুনতেও ভাই ভয় লাগে। তো বিশেষ করে এই ফ্লাইটটা আমার অনেক পছন্দ হয়েছে, সামনে বিশাল একটা স্পেস আছে। আর এটা হচ্ছে টি টেবিলটা একটু দেখাই, যে অনেকটা হচ্ছে সেই ইন্ডিয়ান বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মতো। এই যে, তো এইখানে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবো আমরা। এই সিস্টেমটা দারুণ লাগছে আমার। আমরা এখন শ্রীলঙ্কায় বাইরে যে দেখুন 105, 116, 127, 134, 147। এখনো কিন্তু আমরা রানওয়ের উপরেই আছি, বা এটা একটুর ভিতরেই কিন্তু এখন টেক অফ করবো। ও টেক অফ। তো যখন টেক অফ করছিলাম তখন জাস্ট একটু মনে হচ্ছিল শরীরটা হালকা হয়ে গেছে। 519 স্পিডে শ্রীলঙ্কান এয়ারলাইন্স। যে দেখুন যে আমরা কিন্তু এখন প্রায় 20,000 ফিট উপরে উঠে গেছি। তো এটা হাইস্ট কত? 30,000 ফিট উপরে যাবে, 535। এবং আসলে এইগুলো হচ্ছে 1000 বা 900, 800 এরকম স্পিডে চলে উপর দিয়ে। তাহলে একবার ভাবেন। এখন হচ্ছে আমরা আছি 8000 ফিট উপরে, যেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, মানে এই স্তরের নাম, যেখানে ঝড় বৃষ্টি কোনো কিছুই নাই। সেখানে বিনা বাধাই এরকম এয়ারক্রাফট চলাচল করে। আর ঠিক 7টার সময় আমাদেরকে এরকম খাবার দেওয়া হয়েছে। এখানে আছে হচ্ছে চিকেন রাইস। হ্যাঁ, এখানে বিশাল বড় বড় 2টা চিকেন দিয়েছে। এছাড়া যে বাংলাদেশে আমরা যে সাদা ভাতটা খাই ওইটা কিন্তু, এবং সবজি। আর এইটা হচ্ছে মালাই। এটা কিন্তু ভাই সেই রকম একটা ক্ষীর, মানে এটা ক্ষীর একদম মালাইয়ের মতো দেখতে, এখানকার ট্রেডিশন হয়তো বা। এবং শ্রীলঙ্কানদের আরও একটা খাবার হচ্ছে এটা, এই যে এরকম। এখানে আছে শসা, পেঁয়াজ, টমেটো। ভাই ইন্টারেস্টিং। তো আমরা একটু খেয়ে দেখি। একদম ইউনিক টেস্ট। আমরা এখন রাত 9টার সময় ল্যান্ডিং করলাম শ্রীলঙ্কার কলম্বো। তো এই যে দেখুন, এইটাতেই কিন্তু আমরা আসছি, যেটা শ্রীলঙ্কান এয়ারলাইন্স। এবং এখানে আমাদের এখন 9 ঘন্টার ট্রানজিট। এরপরে কাল সকাল 7:50 আবার রওনা হবো। এখানে আসি গেছো? হ্যাঁ। আরে কি ভিডিও দেখাই? হ্যাঁ। কোথায় যাওয়া হচ্ছে? আমার তো 3 মাস হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো। চলো। তো যাক, আমরা এখন বাসে উঠবো। এরপরে ভিতরে আরো ইমিগ্রেশনের কাজ আছে। ওকে। কত বছর পর যাওয়া কিরকম হচ্ছে? লাগলো? কিরকম লাগলো? পাকিস্তানে কিরকম লাগলো? ওই, 3 হ্যাঁ? বছর পর আসতেছি। 3 বছর পরে বাংলাদেশে? না, আমি 1 বছর পরে। 1 বছর পর? বাহ, তাহলে আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ হয়। হ্যাঁ, 1 বছর পরে। আর আমার দাদু কত বছর পরে? 40। তাহলে সেই ছোটবেলায় এসেছিলেন। তো এই জিনিসটা অবাক হয়ে গেলাম যে একটা ফ্লাইটে এত বাংলাদেশি ভাই, মানে যারা বাংলা ভাষায় কথা বলে, যাদের আত্মীয় স্বজন সব বাংলাদেশে থাকে, কেউ চট্টগ্রাম, কেউ ফেনী, কেউ কক্সবাজার, এবং একসাথে দেখা হয়ে গেল। তারা আমার ভিডিও দেখে। তো যাই হোক, আমরা একসাথেই আড্ডা দিব রাতে, যেহেতু 9 ঘন্টা ট্রানজিট। এটা কিন্তু হিউজ একটা টাইম।
তো আমরা একসাথেই বসে আড্ডা দিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শ্রীলঙ্কান এয়ারপোর্টে আমাদের ট্রানজিট এবং প্রবেশমুখী এরকম নামও বুদ্ধায়া, মানে যেহেতু শ্রীলঙ্কানরা বুদ্ধিস্ট, তো প্রবেশমুখী দেখুন। পাকিস্তানের করাচি থেকে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে সময় লেগেছিল 3 ঘন্টা 40 মিনিট। আমরা রাত 9টা 30 মিনিটে ল্যান্ডিং করি কলম্বো বিমানবন্দরে। এখানে সারা রাত অপেক্ষা করতে হবে, কারণ কাল সকাল 7টা 45 মিনিটে বাংলাদেশের ফ্লাইট। তবে শ্রীলঙ্কার বিমানবন্দরটি অনেক সুন্দর ছিল। প্রবেশ মুখে বিশাল বড় বৌদ্ধ মূর্তি, কারণ এই দেশটির 70% মানুষ বৌদ্ধ ধর্মের। পরিষ্কার পরিচ্ছন্ন বিমানবন্দরটিতে প্রচুর পরিমাণের বিদেশি পর্যটক দেখছিলাম। পুরো পৃথিবী থেকেই যেন এই দেশে ভ্রমণ পিপাসুরা আসেন। পাকিস্তান থেকে আসার সময় বিমানে পরিচয় হয়েছিল অনেক পাকিস্তানি বাঙালি ভাইদের সাথে। তারা যুদ্ধের আগে ও পরে বাংলাদেশ থেকে পাকিস্তানে চলে এসেছিল। কেউ 40 বছর পরে, আবার কেউ 50 বছর পরে জন্মভূমি বাংলাদেশে যাচ্ছে তাদের আত্মীয় স্বজনের কাছে। এমন হাজারো স্মৃতি গল্প শুনে পার করছিলাম রাতকে। তো এখন হচ্ছে ভোর 6টা বাজে এবং আমাদের ফ্লাইট হচ্ছে 7টা 50 মিনিটে। আমরা সারা রাত কিন্তু যত বাংলাদেশিরা আছি সবাই কিন্তু জেগেইছিলাম। এখানে কিছু মানুষ এখনো ঘুমায় আছে, এই যে এখানে বসে আছে ভাইয়ারা। তো এখন হচ্ছে একটা মানে টেক অফ করবে, এটা ফিটস এয়ার, এটা কিন্তু বাংলাদেশে যাবে, এই যে এটা। তবে আমরা হচ্ছে 7টা 50-এ রওনা হব। এবং সত্য বলতে ট্রানজিটটা এটা কিন্তু খুবই একটা প্রবলেম, আপনার 10 ঘন্টা। তবে শ্রীলঙ্কা দেখার অনেক ইচ্ছা ছিল, সকালে উঠেই দেখছি এরকম ওয়েদার, বাট কোনো বড় বড় বিল্ডিং নাই। উপর থেকে দেখবো এই দ্বীপ দেশটা। এর এক পাশে হচ্ছে ভারত সীমানা, যেই রামেশ্বরম যে রাস্তাটা, যদিও ভারত থেকে আমি এসেছিলাম এই রামেশ্বরম রাস্তাটা দেখার জন্য। আমরা এখন প্রবেশ করতেছি গেট নাম্বার 6, আর এদিক দিয়েই আমাদেরকে যাইতে হবে মাত্র 5 মিনিট। মোহাম্মদ ফিজ ভাই, আপনার সাথে আমি পাকিস্তানে দেখা করতে পারি নাই, এই কারণে অনেক দুঃখিত। আচ্ছা। আপনার সাথে আমার শ্রীলঙ্কা এয়ারপোর্টে দেখা হয়েছে, তো এই কারণে আমি আপনার সাথে বাস দেখা হয়েছে, এই কারণে ইনশাআল্লাহ আমি বাংলাদেশে নিজেকে দেখা হবে। গর্ব মনে করতেছি। আর ইনশাআল্লাহ আপনার সাথে আবার দেখা হবে। এটা তো আসলে কবে দেখা হবে? ইনশাআল্লাহ দেখা হবে, একদিন দেখা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে দাওয়াত দেন, চলে যাব। যা আসেন ফেনী ডিস্ট্রিক্ট আসেন। ফেনীতে? আমি ফেনী ফুলগাজী থানার মুন্সিহাটে আছি, আসেন। আচ্ছা, তো যাই হোক, এখানে অনেক বাংলাদেশিরা আছে, বিশাল বড় একটা লাইন। তো ওকে, আমরা যাই, এরপরে উপর থেকে আপনাদেরকে দেখাবো শ্রীলঙ্কাটা। তবে ইনশাল্লাহ আমরা নেক্সট ডে কখনো শ্রীলঙ্কায় আসলে আপনাদেরকে শ্রীলঙ্কার নতুন সিরিজ নিয়ে শেয়ার করবো। অ্যান্ড ফাইনালি আমাদের বোর্ডিং পাস কমপ্লিট। তো 7টা 50-এ রওনা হব ঢাকার উদ্দেশ্যে। জাস্ট দেখুন, আমাদের এই দিক দিয়ে প্রবেশ করতে হবে। এছাড়া অনেকক্ষণ ওয়েটিং করার পরে, সারা রাত না ঘুমিয়ে, সে কিন্তু অনেক বড় ভাই। আর একটা জিনিস দেখলাম যে শ্রীলঙ্কার যে কেবিন ক্রু, ওরা সবাই শাড়ি পরে, এখানকার ট্রেডিশন হয়তো, এবং এখানকার জাতীয় পশু হচ্ছে সিংহ, তো এই কারণে সব সিংহ হাতি ছবিগুলো দেখলাম। তো আমাদের সিট হচ্ছে 36 20। গুড মর্নিং ম্যাম, হাই। Seat number, sir? ম্যাম 36। 36 seat. Straight Yes. down. ওকে ম্যাম, 36, এটা 31, 33 ভাই, একদম পিছনে। এইটা হচ্ছে সিট ভাই, একবার ভাবেন। তো যাক, আমাদের এইখানে বসতে হবে। 20 মিনিট বিলম্বে আমাদের ফ্লাইটটা মানে টেক অফ করছে ঢাকার উদ্দেশ্যে, এবং গতি দেখুন। এবং আমাদের ফ্লাইট নাম হচ্ছে আপনার UL 189, এই যে 122। আর সেই সাথে শ্রীলঙ্কা, এই যে কি সুন্দর, যে একটাও বড় বড় বিল্ডিং নাই। এবং এখানেই আমরা প্রায় 10 ঘন্টা কাটাইছি। সো ফাইনালি এখন আমরা উঠতেছি উপরে। ভাই রে ভাই, কি গতি! Wow! কি অসাধারণ ভিউ, এবং পুরো গ্রিন আর গ্রিন, এবং এই দ্বীপ এই দেশটি, সেই সাথে চারিপাশে এরকম নারিকেল গাছ, ভাই অসম্ভব সুন্দর। আর সেই সাথে আমাদের ফ্লাইটটা কিন্তু দেখা যায় ছায়ার মতো। Wow! তো ওকে, আমরা শ্রীলঙ্কা ছেড়ে চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। এবং আমাদের এই ফ্লাইটে হচ্ছে টোটাল আপনার মানে সবাই বাংলাদেশি, কেউ আসছে হচ্ছে আপনার
আর সৌদি আরব থেকে ট্রানজিট হয়ে মানে শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, আবার কেউ মালদ্বীপ, আর আমরা হচ্ছে পাকিস্তান। ফ্লাইটে ওঠার 1 ঘন্টা পরেই আমাদেরকে দুপুরে লাঞ্চ দেওয়া হয়েছে, মানে এখন বাজে হচ্ছে 10টা আর কি। তো এখানে হচ্ছে এরকম বাটার এবং একটা স্ট্রবেরি জাম আছে এবং একটা দই, মানে শ্রীলঙ্কান এয়ারলাইন্স থেকে আর কি। এটা হচ্ছে টিকিটের সাথে ইনক্লুড, সেই সাথে একটা ব্রেড এবং এইখানে দেখুন এটা কিন্তু হচ্ছে চিকেন 2 পিস দিয়েছে, আর এটা হচ্ছে কোনো একটা রাইস হবে আর কি। তো যাক আমরা খাওয়া দাওয়া করি এবং এটা হচ্ছে এখানকার রাইস। অনেক গরম এবং 2 রকমের রাইস দিছে। তো আমরা এখন খাবার দাবারের পরে চা খাবো। থ্যাংক ইউ। সুগার? ওয়েট ওকে, থ্যাংক ইউ। তো খাবার দাবার শেষে আসলে ফ্লাইটই হচ্ছে চা পান করবো। অ্যাকচুয়ালি যারা ভ্রমণ পিপাসু তারা কিন্তু চা ছাড়া থাকতেই পারে না। আমি এর আগে 1 কাপ খাইছি, আবার খাচ্ছি। তো আপনাদের একটু রুটটা দেখাই। আমরা কিন্তু এখন এই যে মুম্বাইয়ের সাইড দিয়ে যাচ্ছি, মানে চেন্নাই। আর এটা যদি আরও বড় হয়ে আসে তখন কিন্তু দেখতে পাবেন যে আমরা এখন চেন্নাই পার হচ্ছে, মানে ক্রস হচ্ছে। এই যে চেন্নাই, হায়দ্রাবাদ, বিশাখাপট্টনম, এরপরে এই যে কলকাতার এক সাইড দিয়ে আমরা বাংলাদেশে ঢাকাতে প্রবেশ করি। তো যাই হোক আমরা চাটা খাই, এরপর একটা ঘুম দিব, কারণ কালকে সারা রাত ঘুমানো হয় নাই। 10 ঘন্টা আমরা এয়ারপোর্টে ছিলাম। বিল্ডিং বাট শ্রীলঙ্কায় আমরা কোনো ধরনের বিল্ডিং দেখি নাই। এই যে আমরা এখন ল্যান্ডিং করতেছি। ওরে বাবা, সেই রকমের একটা ঝাঁকুনি দিছে, মানে সবাই একদম পুরো কাইপে উঠছে, এরকম একটা ব্যাপার। বাট আমার লাইফে প্রথম এরকম হলো। কেমন লাগছে এরকম? মানে একটু সবাই ভয় পেয়ে গেছে, জানে না এরকম কেন হলো, পুরো এইরকম আপ ডাউন হয়েছে। তো যাক আমরা অবশেষে ল্যান্ডিং করলাম আল্লাহর অশেষ মেহেরবানিতে, এবং এখন যে ইমিগ্রেশন করতে হবে, এরপর দেখবো যে বাংলাদেশের ইমিগ্রেশন অফিসাররা আমাদের কি কি প্রশ্ন করে, যেহেতু 3 মাস পাকিস্তান ঘুরছি। বাই বাই, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। তো ভাই নামতেছি দেখুন, অ্যান্ড ওয়েলকাম বাংলাদেশ। বাইরে ভাই, হ্যাঁ কি অবস্থা ভাই? ভালো এই তো। বাংলাদেশ ছেড়ে থাকা যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, ট্রানজিটে। ওকে, ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। তো এই যে দেখুন আমাদের শ্রীলঙ্কান এয়ারলাইন, এবং এখানে বাস দাঁড়ায় আছে। অন্যান্য বিমান থেকে নামার পরে একদম সরাসরি ঘরে ঢুকাই দেয়, বাট আমাদের বাংলাদেশে এই সিস্টেমটা আমার ভালো লাগছে, যে নামার পরে এরকম একটু আলো বাতাস পাই বা দেখি, এরকম একটা ব্যাপার। তো এই যে বিমান বাংলাদেশ, অ্যান্ড ওয়েলকাম। আসলে পৃথিবীর আপনি যেখানে থাকেন না কেন, যখন নিজের দেশে আসবেন এই শান্তি আপনি ভুলতে পারবেন না। এটাই আসল শান্তির জায়গা। আর এখানে কিন্তু একটু বৃষ্টি হচ্ছে, দেখেন। ওকে, ঠিক আছে। আমরা কি অবস্থা? কয় বছর পরে? 6 মাস। 6 মাস।
তো যাই হোক আমরা এখন যাবো ইমিগ্রেশন করব, এরপরে চলে যাবো একদম গ্রামের বাড়িতে, যেহেতু বাবা মা সবাই ওয়েট করতেছে ভাই। 3 মাস দেশের বাইরে আছি, তা আবার পাকিস্তান, আফগানিস্তান এইগুলো। ওকে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা চলেন চলেন। তো আমাদের জন্য বাস চলে আসছে এদিকে। বা আমাকে যদি ভিআইপি ভাবে নিয়ে যাবে নাকি? আচ্ছা এটা ওয়াও, আমার ভিডিওর জন্য ভালো হবে। আপনাকে আর কেউ বসাতে পারবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, দোয়া করবেন, আল্লাহ হাফেজ। তো আমরা হচ্ছে একদম সামনে বসে, ওকে আল্লাহ হাফেজ ভাই। আমরা এখন একদম সামনে বসে যাচ্ছি ড্রাইভারের সাথে, এবং জার্নিটা ছিল অসাধারণ, যদিও কষ্টের ছিল। 10 ঘন্টা ট্রানজিট, এরপরে মানে পাকিস্তান থেকে আপনার শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা থেকে আবার বাংলাদেশ, অনেক সময়ের ব্যাপার। ট্রানজিটটা অনেক সময় ছিল, ঘুম হয় নাই, ক্লান্ত শরীরে একদম বাংলাদেশে। ওকে, আমরা রওনা হচ্ছি। তো এটা আমাদের ভাইয়া, ড্রাইভার ভাইয়া, পাকিস্তান। পাকিস্তানের ভিডিও তো কয়েকদিন ধরে দেখতে। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। পাকিস্তান, আফগানিস্তান। খাওয়া দাওয়া করলেন ওখানে? ওখানে শুধু গোশ আর রুটি, শুধু মাংস। এটা সৌদিয়া এয়ারলাইন্স। আচ্ছা, এটা সৌদিয়া এয়ারলাইন্সটা দেখুন, পাশাপাশি দুইটা। আমরা এখন এক্সিট হয়ে গেলাম হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। ভিডিও বাইরে করতেছি, মাই সেলফ। ওকে ওকে। তো আসলে ভালো আছে? ফাইন ফাইন। কোথায় থেকে? ঢাকা ঢাকা। ঢাকা। আচ্ছা, আমি তো পাকিস্তান থেকে আসলাম। দেখা হয়। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো এখানে কিন্তু অনেক ভিড় ভাই। যাক, এখন আমাদেরকে একটা গাড়ি দেখতে হবে, এরপরে যাইতে হবে সরাসরি বাসে। ভালো আছেন ভাই? ওকে ওকে ওকে। বের হয়ে গেলাম, এবং আসলে এখানে আজকে অনেক ভিড়, কারণ প্রবাস থেকে অনেক মানুষ আসতেছে, তাদের আত্মীয় স্বজন সবাই তাদেরকে স্বাগত জানানোর জন্য দাঁড়ায় আছে, বাট আমার জন্য কেউ নাই। কারণ আমাদের লাইফটাই ভাই এরকমই। তো যাই হোক, আকাশটাও মেঘলা মেঘলা। তো এখান থেকে আমরা একটা ট্যাক্সি নিয়ে চলে যাব একদম মোহাম্মদপুরে। ওকে গাইজ, এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড নেক্সট টাইম আমাদের দেখাবো অন্য কোনো ব্লগে। এবং সবাই আমার জন্য দোয়া করবেন, আর একটাই রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আপনার অটোতে ট্যাক্সিতে যাবো না। তো যাই হোক, ওকে, আল্লাহ হাফেজ। আসেন, কই আপনার ট্যাক্সি, আসেন বাই।